আলোচনা করব হিসাব নিয়ে। আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার: সম্পদ হিসাব, ব্যয় হিসাব, আয় হিসাব, দায় হিসাব ও মালিকানা সত্ত্ব হিসাব। প্রথমে আমি সহজটা নিয়ে আলোচনা করি। প্রথমে আয় হিসাব। আয় মানে কি? আয় মানে হচ্ছে কোনো সেবা প্রদানের বিনিময়ে আমি যদি টাকা আয় করি বা আমি যদি টাকা পাই, সেটা হচ্ছে আয়। এক কথায় আমার পকেটে যদি টাকা আসে, এটা আয়। প্রথমে বিক্রয়। একটা জিনিস চিন্তা করো, তুমি যদি কোনো জিনিস বিক্রি করো, তুমি টাকা আয় করবা, তার মানে বিক্রি করলে আয় হিসাব। ব্যাংক জমার সুদ। তুমি যদি ব্যাংকে টাকা জমা রাখো, ব্যাংক তোমাকে এর বিনিময়ে সুদ দিবে, সুদটা তুমি পাবা, সেজন্য ব্যাংক জমার সুদ আয় হিসাব। বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ মানে তুমি যদি কোনো একটা জায়গায় টাকা ইনভেস্ট করো বা বিনিয়োগ করো, সেখান থেকে একটা সুদ তুমি পাবা, এটা তোমার জন্য আয় হিসাব। উপভাড়া বুঝিয়ে দিব, এটা থাক এখন। উত্তোলনের সুদ আয় হিসাব। শিক্ষানবিশ সালামি আয় হিসাব। এটা কি শিক্ষানবিশ সালামিটা? শিক্ষা প্রদানের বিনিময়ে যেই টাকা উপার্জিত হয়, এটাই শিক্ষানবিশ সালামি। সকল প্রকার প্রাপ্তি। তুমি যদি দেখো প্রাপ্তি কথাটা আছে, যেমন বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, এরকম যদি প্রাপ্তি কথাটা উল্লেখ থাকে, তাহলে সেটা আয় হিসাব। এরপরে ব্যয় হিসাব। ব্যয় মানে কি? ব্যয় মানে হচ্ছে পকেট থেকে টাকা চলে যাওয়া। যেমন ব্যয় হচ্ছে ক্রয়। আমি যদি দোকান থেকে কোনো জিনিস ক্রয় করি, আমার টাকা চলে যাবে, ব্যয় হিসাব। বেতন। আমি যদি কর্মচারীদের বেতন দিই, আমার প্রতিষ্ঠানে যারা কাজ করছে তাদের যদি আমি বেতন দিই, আমার পকেট থেকে টাকা চলে যাবে, বেতন, ব্যয় হিসাব। মজুরি। মজুরিও কর্মচারীদেরকে কাজ করলে তাদের মজুরি দিতে হয়, এটা হচ্ছে একটা ব্যয় হিসাব। একটু ক্লিয়ার করি, বেতন আর মজুরির মধ্যে সামান্য পার্থক্য আছে। মাসিক কাজ করার পর মাস শেষে যেই টাকাটা প্রদান করা হয়, এটা হচ্ছে বেতন। আর দৈনিক কাজ করার ফলে যে পেমেন্টটা প্রদান করা হয়, ওটা হচ্ছে মজুরি। অর্থাৎ ডেইলি কাজ করার ফলে যে টাকাটা দেওয়া হয়, এটা মজুরি। আর মাসিক ভিত্তিতে যে টাকাটা দেওয়া হয়, এটা হচ্ছে বেতন। ভাড়া। তুমি যদি একটা দোকান ভাড়া নাও, প্রত্যেক মাসে ভাড়া পরিশোধ করতে হবে, তার মানে ভাড়া হচ্ছে ব্যয় হিসাব। শুল্ক। বাইরের দেশ থেকে যদি আমরা কোনো পণ্য আমদানি করি, সরকারকে একটা ট্যাক্স দিতে হয় বা শুল্ক দিতে হয়, এটাকে আমদানি শুল্ক বলে। আবার আমাদের দেশ থেকে বাইরের দেশে যদি কোনো পণ্য রপ্তানি করি, এটাকে বলা হয় রপ্তানি শুল্ক, এটাও আমার জন্য একটা ব্যয় হিসাব। পরিবহন। পরিবহন মানে হচ্ছে গাড়ি ভাড়া। একটা পণ্য যদি আমি গাড়িতে করে বহন করে আনি, এর জন্য একটা ভাড়া দিতে হবে, তার মানে পরিবহন একটা ব্যয় হিসাব। কর ও অবিকর। ব্যাংক ঋণের সুদ। আমি যদি ব্যাংক থেকে ঋণ নিই, আমার থেকে সুদ দিতে হবে, তার মানে ব্যাংক ঋণের সুদ আমার জন্য ব্যয় হিসাব। অবচয়, অবলোপন। বিষয়গুলো একটু ক্লিয়ার করি। অবচয় কি? সম্পদ ব্যবহারজনিত কারণে মূল্য হ্রাস পাওয়াকে অবচয় বলে। মনে করো তুমি একটা ফোন 20,000 টাকা দিয়ে ক্রয় করেছো। এই ফোনটা তুমি 2 বছর ইউজ করেছো। ওই ফোনটাকে আর 20,000 টাকা দিয়ে বিক্রি করা যাবে? যাবে না। মনে করো তুমি 12,000 টাকা দিয়ে বিক্রি করলা, তাহলে মাঝখান থেকে 8,000 টাকা নাই। এই 8,000 টাকা কি হয়েছে? তুমি ব্যবহারজনিত কারণে মূল্যটা কমেছে, এটাই হচ্ছে অবচয়। অবচয় একটা ব্যয় হিসাব। এরপরে অবলোপন, এটাও ব্যয় হিসাব। গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল, এগুলোকে বলা হয় উপযোগ বিল। উপযোগ বিল ব্যয় হিসাব। বিমা, বিমা প্রিমিয়াম, বিমা সালামি,
এই তিনোটা হচ্ছে ব্যয় হিসাব। মনে রাখবে, বিমা কথাটা থাকলে ব্যয় হিসাব। আবার বলি, বিমা কথাটা যদি থাকে এটা হবে ব্যয় হিসাব। এরপর শিক্ষানবিশ ভাতা, শিক্ষা প্রদানের বিনিময়ে যেই টাকাটা পাওয়া যায় সেটা আয় হিসাব। শিক্ষা গ্রহণের বিনিময়ে যে টাকাটা পাওয়া যায় ওটা ব্যয় হিসাব। ব্যাংক চার্জ, ব্যাংক গ্রাহককে বিভিন্ন সেবা প্রদান করে, যেমন ডেবিট কার্ড প্রদান করে, ক্রেডিট কার্ড প্রদান করে, ব্যাংকের টাকা ট্রান্সফার করে, আরও অনেক কাজ ব্যাংক করে দেয়। এর বিনিময়ে যে ব্যাংক টাকাটা কাটে ওটাকে বলা হয় ব্যাংক চার্জ, যেটা আমার জন্য ব্যয় হিসাব। মণিহারি, মণিহারি ব্যয় হিসাব। অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা মানে হচ্ছে যে টাকাটা আমি পাবো না সেটাকে অনাদায়ী পাওনা বলে, আমার জন্য ব্যয় হিসাব। খাজনা, কমিশন, বাট্টা, এগুলো হচ্ছে আমার ব্যয় হিসাব। এরপরে আসো সম্পদ হিসাব বা অ্যাসেটস। সম্পদকে 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, অদৃশ্যমান সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, অলিক বা ভুয়া সম্পদ। চলতি সম্পদ কি? যেই সম্পদগুলো 1 বছরের কম সময় ধরে আমার কাছে থাকে সেগুলো আমার জন্য চলতি হিসাব। আবার যেই সম্পদগুলো আমার 1 বছরের বেশি সময় ধরে আমার হাতে থাকে এগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। চলতি সম্পদ কি কি? যেমন নগদ, হাতে নগদ, নগদ তহবিল, তিনোটেই এক কথা, অর্থাৎ সেম কথা। হাতে নগদ মানে কি? হাতে নগদ মানে তোমার হাতে কত টাকা নগদ টাকা আছে। মনে করো তোমার হাতে এখন 10,000 টাকা আছে, এটা হচ্ছে চলতি সম্পদ। ব্যাংক জমা, ব্যাংকে যদি কোনো টাকা জমা থাকে এটা তোমার জন্য চলতি সম্পদ, কারণ টাকাটা তোমার জমা আছে এবং এই টাকাটা আমি আজকে আছে কালকে নাই, হয়তো কালকে গিয়ে টাকাটা তুলে আনতে পারবো, এটা আমার জন্য চলতি সম্পদ। দেনাদার, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। দেনাদার মানে কি? দেনাদার মানে হচ্ছে যার কাছ থেকে আমি টাকা পাবো। আমি যদি কারো কাছ থেকে টাকা পাই এটাকে বলবো দেনাদার। দেনাদার হচ্ছে চলতি সম্পদ। দেনাদারের অপর নাম হচ্ছে প্রাপ্য হিসাব অথবা বিক্রয় খতিয়ানের জের। এরপর প্রাপ্য বিল, প্রাপ্য নোট। যে বিল বা যে নোট দেখালে আমি টাকা পাবো সেটা হচ্ছে প্রাপ্য বিল। প্রাপ্য বিল, প্রাপ্য নোট চলতি সম্পদ। সমাপনী মজুত পণ্য চলতি সম্পদ। অগ্রিম খরচ, আমরা যদি কোনো খরচ আগে আগে পরিশোধ করে দিই এটাকে বলা হয় অগ্রিম খরচ। আমি যদি কোনো খরচ অগ্রিম পরিশোধ করে দিই এটা আমার জন্য চলতি সম্পদ। বকেয়া আয়, কোনো আয় যদি বকেয়া থাকে আয়টা ভবিষ্যতে আমরা পাবো, চলতি সম্পদ। অব্যবহৃত মণিহারি, যে মণিহারি এখনো ব্যবহার হয় নাই ভবিষ্যতে আমরা ব্যবহার করতে পারবো, এটাকে বলা হয় অব্যবহৃত মণিহারি। অব্যবহৃত মণিহারি হচ্ছে চলতি সম্পদ। স্থায়ী সম্পদ মানে যেই সম্পদগুলো আমার কাছে 1 বছরের বেশি সময় ধরে থাকবে এগুলোকে স্থায়ী সম্পদ বলে। স্থায়ী সম্পদ কি কি? আসবাবপত্র, যন্ত্রপাতি, মেশিন, মোটর গাড়ি, দালান কোঠা, ভূমি জমি, টেলিভিশন, অফিস সরঞ্জাম, কলকবজা। এই সম্পদগুলো যদি আমরা একবার ক্রয় করি 1 বছরের বেশি সময় ধরে আমরা এগুলো ইউজ করি, সেজন্য এগুলোকে বলা হয় স্থায়ী সম্পদ। এরপর আছে অদৃশ্যমান সম্পদ। অদৃশ্যমান সম্পদ মানে যে সম্পদগুলো আমার চোখে দেখা যায় না, নিজের চোখে দেখা যায় না, কিন্তু ব্যবসায়ে বড় একটি মূলধন হিসেবে কাজ করে। বিষয়টা কেমন আরেকটু ক্লিয়ার করি। মনে করো আমরা যদি একটা জুতা কিনতে যাই তখন আমরা ব্র্যান্ডের জুতা কিনি, যেমন বাটা, অ্যাপেক্স। তুমি যদি কোনো একটা ফোন কিনতে যাও তুমি প্রথমে বলবা আইফোন, তারপর বলবা স্যামসাং, তারপরে আরও এর উপরে যে ফোনগুলো আছে এগুলা। আবার তুমি যদি কোনো ল্যাপটপ কিনতে যাও প্রথমে তুমি বলবা ডেল, এইচপি, এগুলা। কেন এগুলা বলার কারণ কি? এগুলার একটা সুনাম আছে,
এই পণ্যগুলো ভালো, অর্থাৎ তুমি এই পণ্যগুলো কিনলে ভালো সার্ভিস পাবা, অনেক দিন ধরে টিকবে। এটা হচ্ছে একটা ব্যবসায়ের সুনাম। একটা ব্যবসায়ের যত সুনাম তত তার বেচা কিনা বৃদ্ধি পাবে। একটা ব্যবসায়ের সুনাম অনেক বড় একটা সম্পদ, কারণ সুনামের উপর ভিত্তি করে সে অনেক ব্যবসাটা অনেক বড় করবে, ক্রয় বিক্রয় বাড়বে। এটাই, এই সুনামটা কিন্তু আমরা নিজের চোখে দেখতেছি না, অনুভব করতেছি। এটাকে বলা হয় অদৃশ্যমান সম্পদ। এরপর হচ্ছে কপিরাইট, গ্রন্থসত্ত্ব, ট্রেডমার্ক, প্যাটেন্ট। এই টপিকগুলো তোমরা ব্যবসা উদ্যোগে একটা অধ্যায় আছে, এখানে বুঝতে পারবা কপিরাইট কি, ট্রেডমার্ক কি, প্যাটেন্ট কি, এগুলাই। দীর্ঘমেয়াদী বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে আছে বিনিয়োগ, লগ্নি, শেয়ার ক্রয়, প্রদত্ত ঋণ। আমি যদি কাউকে ঋণ দিই, এটা আমার জন্য বিনিয়োগ। অলিক বা ভুয়া সম্পদ হচ্ছে দুইটি: প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন। দায়, সম্পদ মানে কি? সম্পদ মানে আমার কাছে যা জমা আছে তাই সম্পদ। দায় মানে কি? দায় মানে হচ্ছে বোঝা, অর্থাৎ তোমার কাছ থেকে যদি কেউ টাকা পায়, অথবা তুমি যদি কারো কাছ থেকে যদি পণ্য বকেয়া কিনে আনো, এটা তোমার জন্য দায়। দায় মানে হচ্ছে তোমার কাছ থেকে যদি কেউ টাকা পায় ওঠাই। দায় দুই প্রকার: স্বল্পমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়। স্বল্পমেয়াদী দায়ের মধ্যে স্বল্পমেয়াদীও বলা হয়, এটাকে চলতিও বলা হয়। দুইটাই রাইট, চলতি বললে ভালো। ব্যাংক জমাতিরিক্ত চলতি দায়। ব্যাংক জমাতিরিক্ত জিনিসটা কি? মনে করো তোমার ব্যাংকের অ্যাকাউন্টে 10,000 টাকা আছে, তুমি ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক থেকে 20,000 টাকা তুলেছ। তার মানে জমা আছে 10,000, তুলেছ 20,000। 10,000 তুমি জমা অতিরিক্ত তুলছ, এটা তোমার জন্য একটা চলতি দায়। কারণ এক সময় গিয়ে তোমাকে টাকাটা ফেরত দিতে হবে, এটা তুমি রেখে দিতে পারবা না, কারণ এটা তুমি এক প্রকার ঋণ নিয়েছ। ব্যাংক জমাতিরিক্ত চলতি দায়, এর অপর নাম ব্যাংক ওডি বা ব্যাংক ওভারড্রাফট। পাওনাদার, মনে রাখবে দেনাদার মানে হচ্ছে আমি যার থেকে টাকা পাবো, আর পাওনাদার মানে হচ্ছে যে পাবে। তোমার কাছ থেকে যদি কেউ টাকা পায়, সে ব্যক্তি হবে পাওনাদার। তুমি যার কাছ থেকে টাকা পাবা, ওই ব্যক্তি হবে দেনাদার। আরেকবার ক্লিয়ার করি, তোমার কাছ থেকে যদি কেউ টাকা পায়, সে হবে পাওনাদার, আর তুমি যদি কারো কাছ থেকে টাকা পাও, ওটা দেনাদার। তাহলে পাওনাদার মানে কি? যে তোমার কাছ থেকে টাকা পাবে। তো কোনো ব্যক্তি যদি তোমার কাছ থেকে টাকা পায়, এটা তোমার জন্য একটা বোঝা হয়ে থাকবে, এটা দায়, চলতি দায়। পাওনাদারের দুইটি নাম আছে, একটা হচ্ছে প্রদেয় হিসাব আর একটা ক্রয় খতিয়ানের জের। এরপরে প্রদেয় বিল, প্রদেয় নোট। মনে রাখবে প্রাপ্য মানি পাবো। কিছু বিষয় ক্লিয়ার করি। প্রাপ্য, প্রাপ্য মানে যে জিনিস আমি এখনো পাই নাই, ভবিষ্যতে পাবো, ওটাকে বলা হয় প্রাপ্য। প্রাপ্য থাকলে চলতি সম্পদ। এরপর প্রাপ্ত, প্রাপ্ত মানে পেয়েছি, এটা তোমার জন্য আয়। প্রদেয়, প্রদেয় মানে দিতে হবে অথবা পরিশোধ করতে হবে, যেটা তোমার জন্য চলতি দায়। আর প্রদান মানে দিয়ে দিছি, দিয়েছি, আমার জন্য ব্যয়। বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। প্রাপ্য মানে আমি এখনো পাই নাই, ভবিষ্যতে পাবো, ওটা আমার জন্য সম্পদ। প্রাপ্ত মানে আমি পেয়ে গেছি, আয়। প্রদেয় মানে দিতে হবে, দায়। প্রদান মানে দিয়ে দিয়েছি, ব্যয়। তাহলে মনে রাখবে প্রাপ্য থাকলে চলতি সম্পদ, প্রদেয় থাকলে চলতি দায়। খুব ইম্পর্টেন্ট কথা। অগ্রিম আয় বা অনুপার্জিত আয়, অর্থাৎ তুমি একজনকে কাজ করে দিবে বলে তার কাছ থেকে টাকা নিয়ে নিয়েছো, এটাকে বলা হয় অনুপার্জিত আয়।
তুমি যদি কারো কাছ থেকে টাকা নিয়ে নাও অগ্রিম, কাজটা করে না দাও, এটা তোমার জন্য একটা দায়, চলতি দায়। বকেয়া খরচ, কোনো খরচ যদি বকেয়া থাকে এটা তোমার জন্য চলতি দায়। কেন? মনে করো তুমি একজন কর্মীকে কাজ করিয়েছ, তাকে বেতনটা দাওনি, সেটা তোমার জন্য চলতি দায়। বকেয়া ভাড়া, তুমি দোকানের ভাড়া যদি বকেয়া রাখো, ভাড়াটা যদি পরিশোধ না করো, এটা তোমার জন্য চলতি দায়। বকেয়া মজুরি, মজুরি যদি বকেয়া থাকে, এটা তোমার জন্য চলতি দায়। এই হিসাব চার্টটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি এই হিসাবের চার্টটা যদি না পারো, অ্যাকাউন্টিংয়ের কিছুই বুঝবা না। অ্যাকাউন্টিংয়ের খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই হিসাব। হিসাবটা যদি তুমি ভালো করে বুঝতে পারো, রেওয়া মিলটা ভালো করে করতে পারবা। একতরফা দাখিলা পদ্ধতি, দুইতরফা দাখিলা পদ্ধতি, লেনদেন, যে অধ্যায়গুলো আছে ওই অধ্যায়গুলো তুমি ভালো করে করতে পারবা। খুব ইম্পর্টেন্ট, মুখস্থ করে নিবা।